আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের মাধ্যমে তাদের যে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছিল এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম গত পরশুদিন। তো এইটা বলার পরে অনেকে আমাকে জানাইছে যে শিবিরের যে সভাপতি সেক্রেটারি এই দুইটা পদ নাকি আসলে কোনো ভোটিং পদ্ধতির বিষয় না, এটা হচ্ছে যারা রাজপথে বেশি ডেডিকেশন দিতে পারে। তাদের বক্তব্য হচ্ছে বিগত আন্দোলনে যাদের যত ভালো ভূমিকা ছিল সেই ভালো ভূমিকার প্রেক্ষিতে যারা বেশি ভাঙচুর করতে পারছে, অগ্নিকাণ্ড ঘটাইতে পারছে, তাদের মধ্য থেকে নাকি শিবিরের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। তা আমি জানি না এই কথার সপক্ষে তাদের কাছে কি প্রমাণ আছে, কি তো দলিল আছে। এটা তো আসলে ভাঙচুরের বিষয়ের দিকে তো আমি যাই নাই, আমি বলতে চাইছি তাদের সাংগঠনিক কাঠামোর কথাটা। তো এটা অনেক খোঁজ খবর নিয়ে আমি জানতে পারছি যে তাদের আসলে ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এবং যেটা বললাম যে তাদের যে কেন্দ্রীয় সভাপতি, সেই সভাপতি নির্বাচিত হওয়ার জন্য তাদের সদস্যদের মধ্য থেকে আগে একটা অনলাইন ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে। তো এই অনলাইন ভোটিং এ যে সবচেয়ে বেশি ভোট পাইছে সেই শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছে। আর সাধারণ সম্পাদক যে নির্বাচিত হয়েছে তাকে নির্বাচিত করার জন্য আবার তাদের সদস্যদের মাধ্যমে গঠিত একটা কার্যকরী পরিষদ আছে, সেই কার্যকরী পরিষদ থেকে আবার ভোটাভুটি করা হয়। কার্যকরী পরিষদের সভাপতি আবার দায়িত্বশীল সভাপতি হিসেবে থাকে, যিনি কেন্দ্রের সভাপতি নির্বাচিত হন তিনি আবার দায়িত্ব পান সেখানে। তো তিনি তার কার্যকরী পরিষদের সাথে আবার ভোটিং পদ্ধতিতে যান, তাদের মতামত নেন, মতামত নিয়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এই হচ্ছে তাদের টোটাল প্রেক্ষাপট। এর আগে তাদের যে সদস্য সম্মেলনটা হয়, এই সম্মেলনের আগে তাদের সারা দেশব্যাপী একটা সাংগঠনিক সফর হয়। সেই সাংগঠনিক সফরে যারা প্রার্থী থাকে তারা সদস্যদের সাথে মত বিনিময় করে, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, যোগাযোগ গড়ে তোলে। অর্থাৎ তাদের প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি তাদের তৃণমূলের যে সদস্যরা আছে তাদের সাথে কানেক্টেড, সবাই সবাইকে চিনে, যেটা অন্য সংগঠনগুলোতে নাই। এই কথাটাই আমি বারবার রিপিট করছি। এবং তাদের যে ভোটিং পদ্ধতিটা এটাও খুব স্বচ্ছতার সাথে করা হয়, যেন কোনো দুই নম্বরের ঘটনা না ঘটে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের এই যাবৎকালের যত প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে, তারা নির্বাচিত হওয়ার পরে যে কথাটা আমি রিপিট করছিলাম গত ভিডিওতেও, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরেও তাদের কোনো কমিটি হওয়ার পরে কোনো বিদ্রোহ কিন্তু দেখা দেয় না। বিদ্রোহ দেখা দেওয়ার না কারণ বিদ্রোহ না দেখা দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের যে সাংগঠনিক সফরের মাধ্যমে তারা যে সদস্যদের সাথে যে বন্ডিংটা তৈরি করে, এই বন্ডিংটা তাদের কে নির্বাচিত হবে কে হবে না এটার একটা আভাস তারা আগেই পেয়ে যায় কিন্তু। এবং যেহেতু একটা ভোটাভুটি তাদের মধ্যে হয়, সেই ভোটাভুটিতে হয়তো ব্যতিক্রম হইতে পারে, কিন্তু এইটা নাকি ব্যতিক্রমটা হয় না, না হওয়ার চান্সটাই সবসময় বেশি থাকে। এরপরে আসেন তাদের যে ক্যাম্পাস ভিত্তিক যে কমিটিগুলো, প্রত্যেকটা কমিটিতে তারা কিন্তু সেম সিস্টেম ফলো করে। তাদের বক্তব্য হচ্ছে এটা তারা খেলাপথ প্রতিষ্ঠার জন্য যে ইসলামিক খেলাপথের যে সিস্টেমটা ছিল, খলিফা নির্বাচনের যে পদ্ধতিতে খলিফা নির্বাচিত হইতো, সেই পদ্ধতি অনুসরণ করেই তারা তাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করে। আর যে কথাটা বারবার বলি যে এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই যে ছাত্র শিবিরের কোনো কমিটি নিয়ে, জামাত ইসলামের কোনো কমিটি নিয়ে জামাতের অন্য গ্রুপ কোথাও আন্দোলন করছে। কারণ হচ্ছে এদের এই পদগুলা কোনো লাভজনক পদ না, কোনো বাণিজ্যিক পদ না। এই পদের জন্য তারা কোনো আর্থিক লেনদেন করে না। কোনো লেনদেনের ঘটনা না ঘটার কারণে তাদের মধ্যে সেই লোভ লালসা আর বাণিজ্যিক মনোভাবও তৈরি হয় না। তারা টেন্ডারবাজি ঠিকাদারিও করতে যায় না, যেটা অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে ব্যাপকভাবে এটা প্রসারিত। যার জন্য ছাত্রলীগ, ছাত্রদল এই দুইটা সংগঠনের পদের জন্য লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ হয়, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। এটা একেবারে 100% প্রমাণিত। এটা যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি তথ্য প্রমাণ দিতে পারবো যে এই দুইটা সংগঠনের প্রত্যেকটা পদ টাকার বিনিময়ে বিক্রি হয়। যার কারণে এদের কোনো আদর্শিক চর্চাটা থাকে না, এদের মধ্যে আদর্শ বলে আর কোনো নীতি বলে আর কিছু থাকে না। এরা ওই যে টাকা দিয়ে কমিটি নেয়, তারপরে আবার টাকা দিয়ে তারা কমিটি বিক্রি করে। প্রত্যেকটা নেতা কর্মী, আওয়ামী লীগ এবং বিএনপির প্রত্যেকটা কমিটিতে টাকার লেনদেন হয়, একেবারে হিউজ টাকার লেনদেন হয়। এটা গ্যারান্টেড, এটা যে কেউ যতভাবে সম্ভব খোঁজ খবর নিতে পারেন এবং অনেক তথ্য প্রমাণ আছে এটার সপক্ষে। কিন্তু জামাতে এরকম কোন লেনদেনের তথ্য প্রমাণ যদি কারো কাছে থাকে, দয়া করে সেটা আমাকে ইনবক্সে দিবেন, আমি সেটা নিয়ে পরে কথা বলবো। আমি খোঁজ খবর নিয়ে জামাত এবং ছাত্র শিবিরের কোনো কমিটির জন্য কোনো ধরনের লেনদেনের তথ্য প্রমাণ আমি পাই নাই। তাদের কোনো বিদ্রোহের ঘটনাও আমি দেখি নাই কোথাও, কোনো রিসার্চ করে আমি কোথাও কোনো বিদ্রোহ হয়েছে এরকমও তথ্য প্রমাণ পাই নাই। তাদের ক্যাম্পাস ভিত্তিক কমিটি বলেন, থানা কমিটি বলেন, ইউনিয়ন কমিটি বলেন, তারা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মতোই প্রত্যেকটা ইউনিট কমিটি তাদের আছে, কিন্তু তাদের কোনো কমিটিতে কোনো বিদ্রোহ নেই। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা যখন একজন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করে, তারা তার সবকিছু যাচাই বাছাই করে, তার ক্যাপাসিটি যাচাই করে, তার গুণাগুণ যাচাই করে তারপরে তাকে নির্বাচিত করে। আবার
এই পদ যারা পায় তারা যদি তাদের যে আদর্শিক যে কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্ট থেকে যদি তারা কোনোভাবে বিচ্যুত হয়, তাদের কিন্তু আবার সেখান থেকে বহিষ্কারেরও সিস্টেম আছে। সেটা ওই সদস্যদের ভোটে অনুষ্ঠিত হয়। সভাপতি যদি ভুল করে, সদস্যরা যদি মনে করে যে এই সভাপতি দায়িত্ব পালনে অক্ষম, তখন আবার সদস্যরা ভোট দিয়ে এই সভাপতিকে বরখাস্ত করতে পারে। সাধারণ সম্পাদকের যদি কোনো ভুল হয়, কার্যকরী পরিষদ যদি মনে করে যে সাধারণ সম্পাদক ক্যাপাবল না, তখন তারা আবার ভোটিং পদ্ধতিতে এই সাধারণ সম্পাদককেও বরখাস্ত করে। এটা হচ্ছে তাদের মূল রাজনৈতিক গ্রাউন্ড, এটা হচ্ছে তাদের মূল সাংগঠনিক কাঠামো। এখন এর বাইরে না জেনে অনেক কিছু দূর থেকে বলা যায়। আমি বলবো যে এখন তো তথ্য মিডিয়ার যুগ। হ্যাঁ, আপনি একটু ঘাটলে, একটু ঘাটাঘাটি করলে, একটু পড়াশোনা করলে অনেক কিছু পাবেন। অতএব আমার কথাগুলো মিলিয়ে নিয়েন যে এগুলো সঠিক না ভুল। অযথা আমি মানে অন্য কোনো বিষয়ের দিকে যখন যে প্রসঙ্গে কথা বলি সেই প্রসঙ্গেই থাকতে চাচ্ছি আর কি। এখানে বিষয় হচ্ছে তাদের সাংগঠনিক কাঠামো কত মজবুত সেটা বুঝাইতে আমি কথা বলছি। সেখানে আমি তারা জ্বালাও পোড়াও করছে কি করে নাই, তারা অগ্নিসংযোগ করছে কি করে নাই, ওইটা আমার ওই দিনের আলোচ্য বিষয় ছিল না। এগুলা অন্য বিষয়। ধন্যবাদ সবাইকে।